শুভদীপ প্রহর আবার ফিরে এলাম তোমাদেরকে পাড়াগার দুপহর ভালোবাসি কবিতার ব্যাখ্যা এবং অন্তর্নিহিত অর্থ বলার জন্য। পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটার মূল কাব্যগ্রন্থের নাম রূপসী বাংলা। উনিশশো 57 খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা পাড়াগার দুপহর ভালোবাসি। পাড়া গ্রামের থেকে পাড়া গাঁ শব্দটা এসছে, দ্বিপ্রহর থেকে এসেছে দুপহর। কবি পাড়াগার দুপহরকে ভালোবাসেন কারণ যে পাড়াগাঁয়ে কবির জন্ম, যে গ্রাম বাংলার সোঁদামাটির গন্ধে কবির পথ চলা শুরু হয়েছিল, সেই গ্রাম থেকে কবির জীবনের রোদ্দুর প্রখর থেকে প্রখরতর হওয়ার কারণে কবিকে ছিন্নমূল হতে হয়েছিল। কর্মময় জীবনে প্রবেশ করার কারণে কবি তার সেই শৈশবের, সেই কৈশোরের দিনগুলোতে ফিরে যাওয়ার জন্যে এই পাড়াগাঁর দুপহরের কথা তার লেখনীতে নিয়ে এলেন। পাড়াগাঁর দুপহর কবির ভালো লাগে কারণ দুপহরে নির্জনতায় কবির প্রকৃতির কাছে যেতে কোনো বাধা থাকে না। কবিতার নামটা থেকে তোমরা বুঝতে পারছো আমি যে বলেছিলাম এই কবিতায় আমি চেতনা ওতপ্রোতভাবে জড়িত। কবিতার নামেই তার প্রমাণ। পাড়াগার দুপহর ভালোবাসি, কে ভালোবাসেন? আমি, কবি, তুমি। কেন ভালোবাসেন? যদি কোশ্চেন থাকে, যদি কোশ্চেন দেওয়া হয় পাড়াগার দুপহর কবি কেন ভালোবাসেন, তার কারণ, তার ব্যাখ্যা কবিতার লাইনগুলোতে আছে, কবিতার পংক্তিগুলোতে আছে। কারণ তিনি বলছেন পাড়াগার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। রৌদ্রে আবার কিসের গন্ধ? কি করে লেগে থাকতে পারে রৌদ্রে গন্ধ? স্বপ্নের গন্ধ কি করে হয়? আসলে
রৌদ্রের কোনো গন্ধ নেই। রৌদ্রের সঙ্গে আমরা চিরকালীন একটা একাত্মতা অনুভব করি। সেই কারণে মনে হয় আমাদের শরীরের গন্ধে রৌদ্র গন্ধযুক্ত হয়। কবি বলছেন, গন্ধ লেগে আছে স্বপনের। স্বপ্ন থেকে স্বপনের। কখন আমরা স্বপ্ন দেখি? স্যার সিগমন্ড ফ্রয়েড তিনি এই বিষয়টাকে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা চেতন মনে যা কিছু ভাবি, যা কিছু চিন্তা করি, সেটা যখন পরিপূর্ণতা লাভ করে না, তখন সেটাই অবচেতন মনে থেকে যায়। আর যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন সেই ঘুমের মধ্যে অবচেতন মন থেকে বেরিয়ে আসে সেই অপ্রাপ্তিগুলো, যা স্বপ্ন হয়ে প্রাপ্তি ঘটায়। অর্থাৎ চেতন থেকে অবচেতনে আমাদের মনের কোনো এক গোপন কুঠুরিতে বাস্তবের না পাওয়াগুলো লুকিয়ে থাকে, সেটাই স্বপ্ন হয়ে যায়। কবি সেই না পাওয়ার কাহিনীগুলো রৌদ্রে দেখেছেন, রৌদ্রে দেখতে চেয়েছেন। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। কোন সেই দিনের গল্প, কোন দিনের কাহিনী কবির হৃদয়ের মধ্যে বাসা বেঁধেছে গল্প হয়ে। ওই যে যুগ, কাল, সময় চেতনা, কবি বলছেন, আমার হৃদয়ে আমি সত্তা, আহা কেউ তাহা জানে না কো। কবির ওই একাকিত্বে লীন হয়ে যাওয়ার দুপুর, সেই দুপুরগুলো কবির কাছে এক অন্য বার্তা নিয়ে এসেছিল। আজ আর আসে না, আজ কবি ব্যস্ত। কেবল প্রান্তর জানে তাহা। কে জানে? ওই প্রান্তর, যে প্রান্তরে কবি দুপুরের স্বপ্ন দেখতেন, যে প্রান্তরের সঙ্গে কবির সখ্য গড়ে উঠেছিল। কতদিন কত রকমের কাহিনী জাল কবি বুনেছিলেন। সেই প্রান্তর জানে কবির মনের কথা। আর ওই প্রান্তরের শঙ্খচিল। শঙ্খচিল কি? এটা পাখি। শঙ্খ বা সাদা বর্ণের চিল, শঙ্খচিল। যে চিল কোনো কাব্যে, কোনো কবিতায় এর আগে আসেনি। কবি শঙ্খচিলকে আমাদের সামনে উপস্থিত করলেন একটা বিশাল ক্যারেক্টার, চরিত্র হিসেবে। শঙ্খচিলের সঙ্গে কবির সখ্য জন্মেছিল। সেই সখ্য থেকে কবি বুঝতে পেরেছিলেন তার একান্ত নিজস্ব চেতনায় ওই প্রান্তরের শঙ্খচিল বর্তমান। তাহাদের কাছে যেন এ জনমে নয়। কাদের কাছে? ওই তাহাদের কাছে। কবির সেই শৈশবের ফেলে আসা দিনগুলোর
স্মৃতিপটে যে সকল চরিত্রগুলো প্রতিদিন আসতো যেত, সেই ফেলে আসা দিনগুলোতে যা যা তিনি দেখেছিলেন তাদের কথা। তাহাদের কাছে যেন এ জনমে নয় মৃত্যু চেতনা। জীবনানন্দ দাশের কাব্যের এক বৈশিষ্ট্য মৃত্যু চেতনা। এ জন্মে নয় মানে কোনো এক জন্মে, কোনো এক ফেলে আসা শৈশবে দিনগুলোতে যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয়। অনেক যুগ ধরে কবির হৃদয় তাদের কাছেই কথা শিখেছে। তারাই যেন কবির কণ্ঠে ভাষা জুগিয়েছে, কবির চেতনায় জাগিয়েছে সেই মুহূর্তগুলোকে, যে মুহূর্তগুলোর সঙ্গে কবির চিরকালীন সখ্য, চিরকালীন সম্পর্ক তৈরি হয়েছিল। স্বপ্নে যে বেদনা আছে, স্বপ্ন, যে স্বপ্ন না পাওয়ার স্বপ্ন, যে স্বপ্ন ভেঙে যাওয়ার স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই মেলে না, সেই স্বপ্নের মধ্যে কবি বেদনা অনুভব করেছেন। কি বেদনা আছে? শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। ওই শুষ্ক পাতা, যে পাতার জীবন শেষ। ওই যে শালিকের স্বর, যে শালিক বহু বছর আগে তিনি তার স্বর শুনতেন, আজ তা অবর্তমান। ভাঙা মঠ, যে মঠে কিনা বহু বছর আগে শিক্ষার্থীরা আসতো যেত, শিক্ষাঙ্গন ছিল, সে মঠ আজ ভাঙা, অর্থাৎ তার জীবন আজ শেষ। নকশা পেড়ে শাড়িখানা পরে যে মেয়েটি রৌদ্রে তার কাহিনী লিখত, সময়ের সঙ্গে, কালের সঙ্গে সেই মেয়েটিও আজ আর কবির কাছে নেই। সে শুধু স্মৃতির অদৃশ্য আবেশ। পুরো কবিতায় দেখো পরাবাস্তব চেতনা জড়িয়ে আছে, কল্পনা আর বাস্তব মিলিয়ে দিয়েছেন কবি। আর কবিতাটা পড়ছি, মনে হচ্ছে যেন সামনে ওই তো একটা মেয়ে যে কিনা রৌদ্রে দাঁড়িয়ে আছে শাড়িখানা পরে, ওই তো দূরে ভাঙা মঠ, একদম চোখের সামনে যেন চিত্রের মতো ফুটে ওঠে। হলুদ পাতার মতো সরে যায়। একটা গাছের সবুজ পাতা যখন হলুদ হয় তখন বোঝা যায় এই হলুদ পাতার জীবনই শক্তি শেষ। ঠিক হলুদ পাতার মতোই ওই দূর অন্তরিক্ষে সেই মেয়েটিও সরে গেছে, আজ আর তার অবশিষ্ট নেই। জল সিঁড়িটির পাশে ঘাসে, জল সিঁড়ি নদী। কে শুনেছিল এই নদীর নাম? জীবনানন্দ না লিখলে এই নদী তার আপন মহিমা নিয়ে কিভাবে আসতো? কবি বলছেন, জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। ছন্দহীন মানে ওই যে মৃত্যু। বহুদিন ধরে নুয়ে আছে শাখাগুলো, বুনো চাল তার শাখা, ছন্দহীন হয়ে। সেই বেদনা, সেই শুষ্ক পাতার বেদনা, শালিকের বেদনা, ভাঙা মঠের বেদনা, নকশা পেড়ে শাড়ি পরে থাকা সেই তরুণীর বেদনা কবিকে কুরে কুরে খাচ্ছে। আর
ওই জলসিঁড়ি নদীর পাশে যে শাখাগুলো, যে চালতা গাছের শাখাগুলো নুয়ে আছে, পড়ে আছে, যার আর কোনো জীবন নেই, তার বেদনা। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে। একটা ডিঙি জলে ভেসে আছে, কে সে কেউ জানে না। ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নেই, মালিক অদৃশ্য হয়ে আছে, অর্থাৎ মালিকের জীবনকালও সমাপ্ত, শুধু ডিঙিটাই বর্তমান। কবির স্মৃতিতে সেই ডিঙি, যে ডিঙিতে মালিককে তিনি দেখতেন, যে ডিঙি জলে ভাসত, সেই প্রকৃতি আজ ধূসর পাণ্ডুলিপি যেন। কোনোদিন এই দিকে আসিবে না আর, কবি জানেন নিশ্চিত সে আর কোনোদিন এদিকে আসবে না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তার যাওয়াও চিরস্থায়ী। ঝাঁঝরা ফোঁপরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। হিজল গাছ, সেই হিজল গাছে ঝাঁঝরা ফোঁপড়া ডিঙিটিকে বেঁধে রেখে গেছে সেই মালিক। আহা, কবি যেন তার বেদনা অনুভব করছেন। মালিক যেন বৃদ্ধ থেকে আরো অতি প্রাচীন হতে হতে বিলীন হয়ে গেছে, শুধু রয়ে গেছে তার স্মৃতি। পাড়াগার দুপহর ভালোবাসি, এ কারণেই এই দুপুরের যে চিত্র, তার মধ্যেই এত সব ঘটনা ঘটেছে বলেই কবি পাড়াগার দুপহরকে ভালোবাসেন। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কেঁদে কেঁদে ভাসছে কবির হৃদয়ের আকুতি, কবির অন্তরের অনুভূতি। আজ যেন পেছন ফিরে যেতে চায়, কিন্তু কঠিন বাস্তব আজ কবিকে শুধু বেদনা ছাড়া আর কিছু দেয় না। এবার বলি, এই যে দুপ্রহর, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, বাংলা শাস্ত্র মতে প্রতি প্রহরকে 3 ঘন্টা করে ভাগ করা হয়েছে। আর বাংলা মতানুযায়ী বাংলার দিন শুরু হয় সকাল 6টা থেকে। তাহলে প্রথম প্রহর 6টা থেকে 9টা, দ্বিতীয় প্রহর 9টা থেকে 12টা, দ্বিপ্রহর। দুপ্রহর সেই 12টার সেই যে সময় কবি বড্ড ভালোবাসেন। এবার এই কবিতার কোশ্চেন, পাড়াগার 1 নম্বর, পাড়াগার দুপহর ভালোবাসি কবির মানসিকতা আলোচনা করো। 5 নাম্বার, কবি পাড়াগার দুপহরকে কেন ভালোবাসেন? 3 নম্বর, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেখে আছে। রৌদ্রে ভিজে বেদনার গন্ধ বলতে কবি কি বুঝিয়েছেন, তার অন্তর্নিহিত অর্থ কি? 3 নম্বর। নেক্সট, পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কবি যে গঠন রীতির নৈপুণ্য সৃষ্টি করেছেন তা আলোচনা করো।
নেক্সট, পাড়াগার দুপহর ভালোবাসি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর। এবার কয়েকটা ধ্বনিতাত্ত্বিক টিকা তোমাদের বইতেই আছে, সেগুলো একটু করা যাক। ধ্বনিতাত্ত্বিক টিকা। প্রথমে আছে পাড়াগাঁ। পাড়াগাঁ শব্দটা এসেছে পাড়া গ্রাম থেকে পাড়াগাঁ। নাসিক্কি ভবনের উদাহরণ। নাসিক্কি ভবন, দন্তনয় আকার, দন্তশয় হস্যই কয়জ ফলা দীর্ঘই। নাসিক্কি ভবন, ভব দন্তন। দুপ্রহর, দ্বিপ্রহর থেকে দুপহর। ব্যঞ্জন ধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ। স্বপন, স্বপ্ন থেকে স্বপন, স্বরভক্তি। জনম, জন্ম থেকে জনম, এটাও স্বরভক্তি। ভিজে, ভিজে, ভিজা থেকে ভিজে, ভিজা থেকে ভিজে, এটাও স্বরসঙ্গতি। তার নিচে আছে ব্যাসবাক্য। ব্যাসবাক্য সমাসের নাম। শঙ্খচিল, শঙ্খ ব্র্যাকেটে সাদা বর্ণের চিল, সাদা বর্ণের চিল, শঙ্খ বর্ণের চিল, মধ্যপদ লোপী কর্মধারয়। তারপর আছে নকশা পেড়ে, নকশা যুক্ত পাড়, নকশা যুক্ত পাড়, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ছন্দহীন, ছন্দ দ্বারাহীন, ছন্দ দ্বারাহীন, করণ তৎপুরুষ সমাস। এইগুলো তাহলে পাড়াগার দুপহর ভালোবাসি কবিতা ব্যাখ্যা এবং প্রশ্ন দেয়া হলো। এগুলো তোমরা বাড়িতে তৈরি করবে। ভালো থেকো, ঘরে থেকো এবং পড়াশুনো করো।